সরকার দেশে ধর্মীয় বিভাজন চায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব ধর্মের বর্ণের মানুষকে নিয়ে সরকার কাজ করতে চায়। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রী একথা বলেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্ন সংঘ এই আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার সব সময় আপনাদের পাশে আছে। আপনাদের সঙ্গে যে ঐক্য স্থাপিত হয়েছে তা অটুট থাকবে। সরকার সব ধর্মের সেবকদের জন্য যে ভাতা প্রদান করেছে, এর আগে কোনো সরকার তা করতে পারেনি। সরকার যে উন্নয়নের কথা দিয়েছে তা মনে রাখার চেষ্টা করবে। মির্জা ফখরুল বলেন, সব ধর্মের বর্ণের মানুষ নিয়ে আমরা কাজ করতে চাই। সরকার ধর্মীয় বিভাজন চায় না। সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, বিগত নির্বাচনে আপনারা যে সহযোগিতা করেছেন তা সবসময় মনে রাখবার চেষ্টা করব। আমরা একসঙ্গে এগিয়ে যাব। বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিভাজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার, আরও অনেকে বাংলাদেশের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ দাস উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেলা 2:30টার দিকে রথযাত্রার উদ্বোধন করা হয়। এতে বিপুল সংখ্যক ভক্ত অংশ নেন। রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, রমনা কালী মন্দির, অভ্যর্থনা দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার এবং পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পৌঁছাবে। আয়োজনের নবম দিনে 24 জুলাই বেলা 3টায় একই পথে উল্টো রথযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে আসবে। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। এ অঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় কুড়িগ্রাম ও রংপুরে বড় কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়নি। কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম কথা বলেন। দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে এনসিপি। বিকেল 5:30টার দিকে নাহিদ ইসলাম সমাবেশস্থলে উপস্থিত হন। অনুষ্ঠানে তিনি বলেন, তিস্তা পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী চীন সফর করলেও কোনো অর্জন নিয়ে ফিরতে পারেননি। উত্তরাঞ্চলের অধিকাংশ এমপি বিরোধী দলের হওয়ায় পরিকল্পিতভাবে এই অঞ্চলের উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। কুড়িগ্রাম ও রংপুরে বড় কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়নি। এভাবে উত্তরাঞ্চলের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। গণ অভ্যুত্থানে উত্তরাঞ্চলের মানুষের ভূমিকা নিয়ে এনসিপির এই নেতা বলেন, জুলাই আন্দোলনে উত্তরাঞ্চলের মানুষ জীবন দিয়েছেন। রংপুরের সন্তান আবু সাইদ 2 হাত প্রসারিত করে প্রাণ দিয়েছেন। উত্তরাঞ্চলের মানুষ ভোট দিয়ে 11 দলকে বিজয়ী করেছেন। আমরা এই অঞ্চলের মানুষের ভোটের অধিকার ও অর্থনৈতিক অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, কুড়িগ্রামের আলু চাষিরা প্রায়ই ন্যায্য দাম পান না। অনেক সময় আলু রাস্তায় ফেলে দিতে হয়। জেলায় পর্যাপ্ত কোল্ড স্টোরেজ না থাকায় কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন। আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারের পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সরকারি ধান সংগ্রহ অনিয়মের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সরকারি গুদামে ধান দিতে গিয়ে কৃষকেরা সিন্ডিকেটের কারণে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে সরকারি ক্রয় মূল্যে প্রতি মণ ধানের দাম 1440 টাকা হলেও সিন্ডিকেটের কারণে কৃষকদের 1140 টাকায় ধান বিক্রি করতে হচ্ছে। প্রতি উপজেলায় এই সিন্ডিকেটের মাধ্যমে
প্রায় 4 কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোট নিয়ে ক্ষমতাসীন বিএনপির নেতা ও মন্ত্রীদের তোলা বিভিন্ন প্রশ্নের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। বিএনপির উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, গণভোটের 4 প্রশ্ন জাতি যদি না বোঝে তাহলে 31 প্রশ্ন বোঝে কিভাবে? এগুলো সব গোজামিল, বাউতাবাজি। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন। জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদ সহ সব শহীদদের স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। ক্ষমতাসীন বিএনপি গণভোট মানছে না উল্লেখ করে সভায় শফিকুর রহমান বলেন, গণভোটের ব্যাপারে বলা হয় এটা তো সংবিধানে নেই। বলা হয় এই 4 প্রশ্ন এত জটিল, আমি বুঝতে লাগে 4 ঘন্টা। জনগণ কিভাবে ভোট দিল? তিনি বলেন, কেন? এই 4 প্রশ্ন তো 17 দিন আগে থেকে প্রচার করা হয়েছে, সব গণমাধ্যমে খোলাসা করা হয়েছে, গোপন রাখা হয়নি। নির্বাচনের জন্য বিএনপি গণভোট মেনে নিয়েছে এবং ভোট পাওয়ার জন্য টোল মওকুফের কথা বলেছিলাম। সংসদে সরকারের 2 জন মন্ত্রীর এমন বক্তব্যের কথা উল্লেখ রেখে বিরোধী দলীয় নেতা বলেন, রাজনীতিবিদেরা যদি জাতির সঙ্গে এরকম প্রতারণা করেন তাহলে এদেশের মানুষ যাবে কোথায়? যারা দেশ চালাবেন, দেশের জন্য আইন ও নীতি তৈরি করবেন, তাদের ন্যূনতম একটা নৈতিক মানদণ্ড থাকা উচিত। নির্বাচনের আগে তারাও বললেন, আমরাও বললাম, 70 ভাগের মতো জনগণ গণভোটে হ্যাঁ বলল। এখন তারা বলেন 51% মানুষ আমাদের রায় দিয়ে পাঠিয়েছেন, আমরা এটা মানব না, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ। 51 বড় না, 70 বড়। সংবিধান সংশোধন কমিটির বিষয়ে জামায়াত আমির বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, গণভোটকে ভুলিয়ে দেওয়া। আলোচনা সভায় প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে বক্তব্য দেন কয়েকজন বক্তা। এ প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, আমরাই একমাত্র দল যাদের ভারত পছন্দ করে না। তারা বলেছে বাংলাদেশের সব দলকে ভারতের মাটিতে আমন্ত্রণ, শুধু জামায়াত ইসলামী লাল কার্ড। জামায়াত এই লাল কার্ডের পরোয়া করে না বলে জানান শফিকুর রহমান। ভারতের বুকে আশ্রয় নেওয়ার কথা জামায়াত কোনোদিন চিন্তাও করে না বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, 24 না হলে তিনি আজ এখানে বক্তব্য দিতে পারতেন না। 24 না হলে বিরোধী দল বা বিরোধী দলের নেতাও হতে পারতেন না। সেভাবে তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারতেন না। সবাই জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের কয়েকজন সদস্য বক্তব্য দেন। তাদের কেউ কেউ অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লোকজন এলাকায় ফিরে এসে এখন তাদের হুমকি দিচ্ছেন। এ প্রসঙ্গে শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, কার্যত এই হুমকি জাতিকে দেওয়া হচ্ছে। জামায়াত এই পরিবারগুলোর পাশে আছে বলে উল্লেখ করেন তিনি। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল আলোচনা সভায় সভাপতিত্ব করেন। দলের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য শফিক ইসলাম মাসুদের সঞ্চালনায় এতে জুলাই অভ্যুত্থানের শহীদ মোবারক হোসেনের বাবা রমজান আলী, শহীদ মেহেদী হাসানের বাবা শেখ জামাল, ব্রিগেডিয়ার জেনারেল হাসিবুর রহমান, অভ্যুত্থানের সময় ইসলামী ছাত্র শিবিরের সভাপতিত্বে দায়িত্ব পালন করা মঞ্জুরুল ইসলাম, ডাকসুর বিপি সাদিক কায়েম, যোগসুর বিপি রিয়াজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বর্তমান সরকার কোনোভাবেই কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, এক্ষেত্রে সরকার বিরোধী দলের পূর্ণ সহযোগিতা পাবে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি আশা করেন দেশে আর কোনোভাবেই যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দেশ দাবেদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে, সেজন্য জাতীয় ঐক্য অটুট থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। গত 7 জুন থেকে শুরু হওয়া এই অধিবেশন আজ শেষ হয়েছে।
অধিবেশনে মোট ২৬টি কার্যদিবস ছিল। বাজেট পাস হয় ৩০ জুন। অধিবেশনে মোট ১০টি বিল পাস হয়। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৫,০৩১টি প্রশ্ন জমা পড়ে এবং ৩,৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এই অধিবেশনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সহ মোট ১১টি কমিটি গঠিত হয়েছে। সমাপনী ভাষণে সংসদ নেতা তারেক রহমান বৈষম্যহীন বাংলাদেশ গঠন এবং জবাবদিহিমূলক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি, ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনোভাবেই কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না এবং আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল বিভিন্ন বিষয়ে এই সংসদে কোনো বিষয় হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সঙ্গে অনেক বিষয় আমরা একমত পোষণ করেছি। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে উগ্রবাদ ও চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এ ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাব। প্রধানমন্ত্রী আরও বলেন, দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোনো রকম ঠাঁই হবে না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। দেশে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে বলেও মনে করেন তারেক রহমান। সে কারণে পারিবারিক মূল্যবোধ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি এবং প্রতিটি পরিবার এই ক্ষেত্রে দায়িত্ব পালন করবে বলে তিনি আশা করেন। সংসদ নেতা বলেন, সংসদের রীতি অনুযায়ী বিরোধী দলের সঙ্গে মতভিন্নতা থাকবে, তবে অবশ্যই শত্রুতা নয়। প্রতিহিংসা, প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায়পরায়ণতা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ, স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে এই প্রিয় মাতৃভূমি তাবেদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে, এই প্রশ্নে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে ওই জাতীয় ঐক্য রয়েছে। যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার ৭টি ইসলামী দল ভবিষ্যতে একসঙ্গে চলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর উদ্যোগে শুরু হওয়া এই প্রক্রিয়া শেষ পর্যন্ত নতুন একটি রাজনৈতিক জোটে রূপ নিতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির জামে আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমিরের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা সভায় কওমি ধারার ৭টি দল অংশ নেয়। সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন করে প্রতিনিধি অংশ নেন। এছাড়া হেফাজতের অন্তত ২০ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। সভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, ৭টি দল ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। অল্প দিনের মধ্যেই সেই ঐক্যের প্রতিক্রিয়া নির্ধারিত হবে। সভায় অংশ নেওয়া একাধিক নেতা বলেছেন, ৭টি ইসলামী দল কওমি ধারার। হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হলেও বেশ কয়েকজন শীর্ষ নেতার রাজনৈতিক দল রয়েছে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হেফাজতের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন জোটে যাওয়ার কওমি অঙ্গনে বিভক্তি তৈরি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৭টি দলের মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি জামায়াত ইসলামের নেতৃত্বাধীন জোটের সঙ্গে আসন সমঝোতা করে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সমঝোতার আলোচনা হলেও দলটি শেষ পর্যন্ত ৮টি আসনে এককভাবে নির্বাচন করে। অন্যদিকে জামায়াত উলামায়ে ইসলাম বাংলাদেশ ৪টি আসনে সমঝোতার মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন জোটে যায়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন ভাগাভাগির বিরোধে জামায়াত জোট ছেড়ে এককভাবে নির্বাচন করে। ইসলামী ঐক্য জোটও এককভাবে নির্বাচনে অংশ নেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক চট্টগ্রামে গিয়ে হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে জানান, জামায়াতের সঙ্গে তাদের ঐক্য আদর্শিক নয়, রাজনৈতিক ছিল। সভা সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, হেফাজতের আমির চান কওমি ধারার দলগুলোর মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক এবং তারা নিজেদের মধ্যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলুক। এজন্য প্রতিটি দলের কাছে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। দলগুলো নিজ নিজ ফোরামে আলোচনা শেষে প্রস্তাব জমা দেবে। সেগুলো নিয়ে আগামী আগস্টের শুরুতে আবার বৈঠক হবে। তখন সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করার চেষ্টা হবে। হেফাজতের কেন্দ্রীয় কমিটির একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কওমি অঙ্গনের আলেমরা জামায়াত বিরোধী। সে কারণে জামায়াতের সঙ্গে কয়েকটি দল জোট বাঁধায় কিছুটা দূরত্ব, বিভক্তি ও অস্থিরতা তৈরি হয়েছিল। আজকের সভায় 7 ইসলামী দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে। দলগুলো একসঙ্গে চলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। ভবিষ্যতে এটি রাজনৈতিক জোটে রূপ নিতে পারে।